তাদের মুখে আগের রাতেই সেই ব্যর্থতার গ্লানি। এমন সময় কালু হন্তদন্ত হয়ে রাজসভায় প্রবেশ করলো। মহারানী রূপমঞ্জরি, আমাদের সব রাস্তা বন্ধ হয়ে গেছে। এবার তো রত্নগড়ের রাজকোষ পুরো খালি হয়ে যাবে। আমাকে শাস্তি দেবে? আজ রাতে তুই যখন রত্নগড়ের অন্ধকার সেলে বন্দী হবি তখন দেখবো তোর মেয়ে। হেমরাজ্যের রাজপ্রাসাদে একটি সুন্দর অলিন্দ। চারু, তুমি কি ঘুমাচ্ছ? কাল রাত থেকে তুমি একটা ফোঁটাও বিশ্রাম নাওনি। আমি কি তোমার ঘুমের ব্যাঘাত ঘটালাম? হেমরাজ্যের কারাগার। বন্দি কালু হাত পা বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে আছে। তার চোখে মুখে তখন বিষাক্ত ধোঁয়ার জ্বালা। সামনে ওরে বাবারে, আমি তো আগেই বলেছিলাম ওই চারুলতার মাথার উপর স্বয়ং বিধাতার হাত আছে। ও মানুষ নয়, ও একটা জাদুকরী। এবার তো অরুণ আর চারুলতা আমাদের কাউকে আস্ত রাখবে না। রূপমঞ্জুরি, তুই আমাকে বাঁচাতে গিয়ে শেষ পর্যন্ত রত্নগড়টাকেও শ্মশান বানিয়ে ছাড়বি। মিথ্যে কথা! বাতাস কখনো রূপমঞ্জরির ইচ্ছার বিরুদ্ধে যেতে পারে না। চারুলতা নিশ্চয়ই কোনো মায়া বিস্তার করেছে। কালু বন্দী হয়েছে, হেমরাজ্যের একটা প্রজারও কিচ্ছু হয়নি। না মহারানী, রাজপুত্র অরুণ কালকে মোটা দড়ি দিয়ে বেঁধে হেমরাজ্যের দরবারে নিয়ে গেছে কালুকে। আজ সকালে কালুর বিচার হবে। রাজপুত্র আর চারুলতা জেনে গেছে এই বিষাক্ত হাওয়া আপনি পাঠিয়েছেন। মহারাজ অম্বিকা প্রসাদ রেগে পড়ছেন। চারুলতা, তুই আমার প্রতিটি আঘাত নিজের ভাগ্য দিয়ে আটকে দিচ্ছিস, কিন্তু আমি এত সহজে হার মানবো না। তুই আমার চরকে বন্দি করেছিস, বাণিজ্যের পথ বন্ধ করেছিস। আমি এবার তোর এমন দুর্বল জায়গায় আঘাত করব যা তুই স্বপ্নেও ভাবতে পারবি না। আমি আমার শেষ রক্তবিন্দু দিয়ে হলেও তোর ওই অহংকারের মুকুট টেনে হিঁচড়ে নামাবো। হেমরাজ্যের কারাগার। বন্দি কালু হাত পা বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে আছে। তার চোখে মুখে তখন বিষাক্ত ধোঁয়ার জ্বালা। সামনে রাজপুত্র অরুণ তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে। চারুলতা শান্ত মুখে অরুণের পাশে দাঁড়িয়ে। বল শয়তান, তোর রানী রূপমঞ্জরি আর কি কি ফাঁদ এঁটেছে। তোরা রাতের অন্ধকারে আমাদের পুরো রাজ্যকে বিষাক্ত হাওয়া দিয়ে চিরতরে ঘুম পাড়িয়ে দিতে চেয়েছিলি। আজ তোর গলা আমি এই কারাগারে নামিয়ে দেব। আমাকে বাঁচান রাজপুত্র মশাই, আমাকে মারবেন না। আমি তো সামান্য আঁকাবো চোর। মহারানী রূপমঞ্জরি আমাকে বিষের হাড়ি দিয়ে পাঠিয়েছিল। বলেছিল এই হাওয়া প্রাসাদে ঢুকলে আপনারা সবাই মারা যাবেন। আমি কিছু জানি না। থামুন রাজপুত্র, ওই রক্ত দিয়ে আমাদের তলোয়ার অপবিত্র করার কোনো দরকার নেই। ও সামান্য একটা মোহরা, আসল বিষ তো রূপমঞ্জরির মনে। তুমি একে ছেড়ে দিতে বলছো চারু? ও আমাদের সবাইকে মারতে এসেছিল। আমি ওকে ছাড়বো না রাজপুত্র, আমি ওকে রূপমঞ্জরির কাছেই ফেরত পাঠাবো, তবে আমার একটা বার্তা নিয়ে। কিরে কালু, তুই বাঁচতে চাস তো? হ্যাঁ হ্যাঁ যুবরানী, আপনি যা বলবেন আমি তাই করব। আমাকে শুধু প্রাণে বাঁচিয়ে দিন। ওই বিষের ধোঁয়ায় আমার বুক এখনো জ্বলছে। তুই আজই রত্নগড়ে ফিরে যাবি। গিয়ে তোর রানীকে বলবি চারুলতা প্রাকৃতিক আশীর্বাদ নিয়ে চলে। রূপমঞ্জরি যতবার বিষ পাঠাবে প্রকৃতি ততবারই সেই বিষ ওর দিকেই ফিরিয়ে দেবে। আর বলবি হেমরাজ আর মধুপুর এক হয়ে গেছে, সে যেন নিজের প্রাসাদের দরজা বন্ধ করে বসে থাকে। কোনোদিন যদি আমাদের সীমানায় পা দেওয়ার কথা ভাবেও, তবে রত্নগড়ের ইট খুলে আমি নদীতে ভাসিয়ে দেব। তোমার বিচার সত্যি অদ্ভুত চারু। কালু, তুই যুবরানীর কথা শুনেছিস? যা ভাগ এখান থেকে। তোর মহারানীকে গিয়ে বলবি রাজপুত্র অরুণের তলোয়ার এখনো খাপে ঢোকেনি। অরুণ প্রহরীদের ইশারা করতেই তারা কালুর বাঁধন খুলে দেয়। কালু প্রাণ ভরে দৌড়াতে দৌড়াতে কারাগার থেকে পালিয়ে যায়। চারুলতা হাসি মুখে অরুণের দিকে তাকালো। হেমরাজ্যের বিশাল আর সুন্দর পশুশালা, চারদিকে কত সতেজ ঘাস আর খাবার। চারুলতা আদরের পোষা গরু লালু মন খারাপ করে জাবর কাটছে, তার চোখে জল। হঠাৎ করে ডানা ঝাপটে সেখানে উড়ে এলো চারুলতার রাজপুত্র অরুণের প্রিয় বন্ধু সোনা পাখি।
ঘাস তো অনেক আছে সোনা পাখি, কিন্তু এই ঘাসে কি আর সেই আগের স্বাদ আছে? আগে যখন মধুপুরে ছিলাম, চারু রোজ নিজের হাতে আমাকে ঘাস খাওয়াতো, আমার পিঠে আদর করে হাত বুলিয়ে দিত। আর এখন এখন সে বড় মহারানী হয়ে গেছে, দুই রাজ্যের দায়িত্ব সামলাতে এত ব্যস্ত যে তার এই লালুর কথা একবারও মনে পড়ে না। ওরে বোকা লালু, তুই চারুকে ভুল বুঝছিস। চারু কি তোকে কোনোদিনও বলতে পারে? তুই তোর কত বিপদের সাথী, কিন্তু এখন ওর কাঁধে দুটো বড় রাজ্যের ভার। ওই রাক্ষসী রূপমঞ্জুরি কত চক্রান্তের সাথে দিন রাত লড়াই করে যাচ্ছে। তুই জানিস চারু এখন কত চিন্তায় থাকে? আমি সব জানি রে সোনা পাখি, চারু তো আমাদের সবার মঙ্গলের জন্য এত কষ্ট করছে। রূপমঞ্জুরির ওই গুপ্ত ঘাতক আর বিষাক্ত হাওয়ার হাত থেকে তো চারু সবাইকে বাঁচালো, কিন্তু আমার যে ওকে বড্ড দেখতে ইচ্ছে করে রে। ওর ওই মিষ্টি হাতের ছোঁয়া না পেলে আমার যে রাতে ঘুমই আসে না রে। তুই একদম চিন্তা করিস নে লালু। চারু আর রাজপুত্র অরুণ মিলে রূপমঞ্জুরির সব দ্রব্য খুব তাড়াতাড়ি মাটিতে মিশিয়ে দেবে। তারপর দেখবি আমাদের এই দুই রাজ্যে কত শান্তি। আর তারপর কি হবে রে সোনা পাখি? তুই এমন হাসছিস কেন? কোনো কোনো খুশির খবর আছে নাকি? আরে বোকা, এরপর তো আমাদের চারু আর রাজপুত্রের খুব ভালো করে ফুটফুটে সুন্দর ছানা পোনা আসবে। ভাবতো একবার, ছোট ছোট রাজকন্যা রাজপুত্র এই পশুশালায় দৌড়ে আসবে, তোর লেজ ধরে টানবে, তোর গলার ঘন্টা বাজাবে, তোর পিঠে চড়ে ঘুরেও বেড়াবে, আর তুই তাদের নিজের মিষ্টি দুধ খাওয়াবি। সত্যি বলছিস সোনা পাখি? ছোট ছোট রাজকন্যা আর ছোট ছোট রাজপুত্র আসবে আমার কাছে, আমার পিঠে চড়ে খেলবে? আহ, এই কথাটা শুনে আমার বুকের সব অভিমান আর কষ্ট একেবারে দূর হয়ে গেল রে। আমি তো তাদের জন্য আমার প্রাণও দিয়ে দেব। হ্যাঁ রে, সেই দিন খুব তাড়াতাড়ি আসবে। তুই এখন পেট ভরে খেয়ে নে, আর ওদের দুজনের জন্য বিধাতার কাছে আশীর্বাদ কর। চারু আর অরুণের ভালোবাসার এই রাজপ্রাসাদে একদিন ওই ছোট ছোট দানবদের হাসিতে তোর গলার ঘন্টার শব্দে ভরে উঠবে। সোনা পাখি মধুর সুরে গান গাইতে গাইতে আকাশে উড়ে যায়। মধুপুরের সীমানা, সকালের রোদে রাজেশ পাহারায় দাঁড়িয়ে আছে। জেসমিন ছুটে আসে রাজেশের কাছে, তার মুখে তখন অনেক আনন্দ। রাজেশ বাবু, আপনি খবর পেয়েছেন? দিদি আবারও জিতে গেছে। রূপমঞ্জুরির পাঠানো সেই বিষাক্ত হাওয়া নাকি উল্টো দিকে ঘুরে রূপমঞ্জুরির চরের গায়ে লেগেছে। দিদি আর রাজপুত্র এখন একদম সুস্থ আছে। আমি তো আগেই বলেছিলাম জেসমিন, চারু দিদির মাথায় ওপরওয়ালার হাত আছে। রূপমঞ্জুরি যতবার দিদির ক্ষতি করতে চাইবে ততবার সে নিজের পাতা ফাঁদেই পড়বে। এবার অন্তত আমাদের মধুপুরের সীমানায় শান্তি এলো। শান্তি এলো রাজেশ বাবু, কিন্তু আমার মনের ভেতরটা কেমন যেন খচখচ করছে। আমার মা মধুবালা তো ওই রূপমঞ্জুরির সাথে আছে। রূপমঞ্জুরি বারবার হারছে দেখে সে নিশ্চয় আমার মায়ের উপর রাগ মেটাবে না তো? না, আসলে যতই অন্যায় করুক তিনি তো আমার মা, তাই না? তুমি এমন ভেবো না জেসমিন। মধুবালা রানী নিজের ইচ্ছেতেই ওই অন্ধকারে পথ বেছে নিয়েছে। চারু দিদি তাকে অনেকবার সুযোগ দিয়েছিল, তখন তিনি রূপমঞ্জুরির সাথে হাত মিলিয়েছেন। এর ফল তো তাকে ভোগ করতেই হবে। তুমি শুধু আমাদের এই নতুন জীবনের কথা ভাবো। আপনি ঠিকই বলেছেন। দিদি আমাদের এত সম্মান দিয়েছে, আমাদের এখন শুধু দিদির দেখানো পথে চলতে হবে। আমি আর মায়ের কথা ভেবে চোখের জল ফেলবো না, আমার দিদির উপর ভরসা রাখতে হবে। রত্নগড়ের রাজসভা, ঠিক তখনই কালু হাঁপাতে হাঁপাতে সেখানে এসে লুটিয়ে পড়ে।
কালু, তুই বেঁচে আছিস? তোর তো রাজপুত্র অরুণ বন্দি করেছিল, তুই ছাড়া পেলে কি করে? তুই পালিয়ে এসেছিস নাকি চারুলতা তোকে দয়া করে ছেড়ে দিয়েছে? বল, আমার ওই বিষাক্ত হাওয়া কেন উল্টো দিকে বইলো? আমাকে ক্ষমা করুন মহারানী, যুবরানী চারুলতা আমাকে ছেড়ে দিয়েছে। সে বলেছে আপনি যতবার বিষ পাঠাবেন প্রকৃতি ততবার ফিরিয়ে দেবে। সে আমাকে আমাকে আপনার কাছে একটা বার্তা দিয়ে পাঠিয়েছে। সে বলেছে আপনি যেন প্রাসাদের দরজা বন্ধ করে রাখেন, না হলে সে রত্নকরের রিট খুলে নদীতে ভাসিয়ে দেবে। চারুলতার এত বড় স্পর্ধা! সে আমার চরকে দয়া দেখিয়ে আমাকে অপমান করতে চায়। সে আমাকে রত্নগড়ের ভেতরে বন্দি হয়ে থাকতে বলছে। আমি রূপমঞ্জুরি, আমি কারো দয়ায় বাঁচি না। তুই এবার শান্ত হসই। চারুলতা সাধারণ মেয়ে নয়, ওর সাথে আর টক্কর দিস না। আমাদের বাণিজ্য শেষ, ঘাতকরা বন্দি, বিষাক্ত হাওয়া ব্যর্থ হলো। এবার তো আমাদের পালানো ছাড়ার কোনো উপায় নেই। পালানোর কথা তো বলে কাপুরুষেরা। আমি যখন সোজা পথে পারছি না, তখন আমি চারুলতার সবচেয়ে দুর্বল জায়গায় আঘাত করব। চারুলতা হেমরাজ্য আর মধুপুরকে এক করে খুব অহংকার করছে, কিন্তু সে ভুলে গেছে তার পালিত বাবা যোগুমরুল এখনো অসুস্থ অবস্থায় হেমরাজ্যের এক কোণে পড়ে আছে। যোগুমোড়ল, কিন্তু তাকে তো রাজপ্রাসাদের ভেতরে কড়া পাহারায় রাখা হয়েছে। তুই সেখানে পৌঁছাবি কি করে? রূপমঞ্জুরি যেখানে যেতে পারে না সেখানে তার মায়া পৌঁছে যায়। আমি যোগুমরুলকে তুলে আনবো, তারপর দেখবো চারুলতা তার বাবাকে বাঁচায় নাকি নিজের ওই দুই রাজ্যকে বাঁচায়। বুঝলে মীরা, আমি এখন খিদে সন্দেশ বানিয়েছি, যা মুখে দিলে দিদি সব ক্লান্তি দূর হয়ে যাবে। কাল রাতে দিদি কত বড় একটা বিপদ থেকে আমাদের সবাইকে বাঁচালো। আজ তো শুধু মিষ্টি খাওয়ার দিন। ঠিক আছে বাবলা, দিদি আর রাজপুত্র মিলে আমাদের জীবনটা কত সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আমি তো ভাবছি এই মিষ্টির হাড়িটা আমরা দুজনে রাজপ্রাসাদে নিয়ে যাব। আমার বাবা ওই ক্ষীরের মিষ্টি খেতে বড্ড ভালোবাসে, তাকেও খাওয়াবো। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই যাবো। তুমি তুমি তাড়াতাড়ি খাবারটা বাঁধো, আমি দোকানটা একদম গুছিয়ে ফেলেছি। আর শোনো, ক্যাবলার বউ ময়নাও মধুপুর থেকে দিদির জন্য তেঁতুল জল পাঠাবে বলেছিল। ওদের তেঁতুল জল আর আমাদের মিষ্টি দিদির জন্য আজ মহাভোজন হবে গো। তুমি শুধু নিজের খাওয়ার কথা ভাবো বাবলা। তবে যাই বলো, ক্যাবলার মনটা এখন বেশ শান্তিতে আছে। দুই রাজ্য এক হয়ে যায়, আমাদের সবারই খুব সুবিধা হয়েছে। চলো এবার তাড়াতাড়ি হাড়িটা তুলে নাও। মধুপুরের বাজার। ময়না একটি সুন্দর মাটির ভাঁড়ে বিশেষ মিষ্টি তেঁতুলের জল ভরেছে। দুজনের মুখেই হেমরাজ্যে যাওয়ার আনন্দ। দিদির জন্য একদম নিজের হাতে পুদিনা পাতার মিষ্টি তেঁতুল দিয়ে বানিয়েছি। দিদি খেলে ভীষণ খুশি হবে। তুমি কিন্তু পথে কোথাও দাঁড়িয়ে এটা খেয়ে ফেলবে না, এই বলে দিলাম। আরে বউ, তুমি আমাকে এত পেটুক ভাবো? আমি কি দিদির জিনিস পথে খেয়ে ফেলি নাকি? আমি তো শুধু ভাবছি ভ্যাবলাদা নিশ্চয়ই ওখানে বড় কোনো মিষ্টি বানিয়েছে। আমরা হেমরাজে গিয়ে দিদিকে তেঁতুল জল দেবো, আর ভ্যাবলাদার হাতের মিষ্টি খুব ভালো, খুব মজা হবে, তাই না? তুমি আর ভ্যাবলাদা দুজনে শুধু পেট পুজো, তবে আমারও খুব ইচ্ছে করছে মীরার সাথে দেখা করতে। দুই রাজ্য তো এক হয়ে গেছে, এখন তো সীমানার কোনো আটকেও নেই। আমরা খুব সহজে হেমরাজে পৌঁছেও যাব। একদম ঠিক বলেছো। চারু দিদি আমাদের যে স্বাধীনতা দিয়েছে তাতে কোনো রাজাও দিতে পারে না। চলো চলো, দেরি করলে আবার রোধ করা হয়ে যাবে। হেমরাজ্যের রাজপ্রাসাদে একটি সুন্দর অলিন্দ। চারু, তুমি কি ঘুমাচ্ছ? কাল রাত থেকে তুমি একটা ফোঁটাও বিশ্রাম নাওনি। আমি কি তোমার ঘুমের ব্যাঘাত ঘটালাম? না রাজপুত্র, আমি ঘুমোচ্ছিলাম না। আমি শুধু চোখ বন্ধ করে ভাবছিলাম আমাদের দুই রাজ্যের মানুষ এখন কতটা শান্তিতে আছে। রূপমঞ্জুরির চরকে আজ আমি ছেড়ে দিয়েছি। সে নিশ্চয়ই বার্তা পেয়ে রত্নকরের দরজা বন্ধ করে বসে থাকবে। তুমি কালুকে ছেড়ে দিয়ে খুব বড় মনের পরিচয় দিয়েছো চারু, কিন্তু আমার ভয় হয় রূপমঞ্জুরি তোমার এই দয়াকে দুর্বলতা ভেবে না বসে। সে তো সরাসরি যুদ্ধ করতে ভয় পায়, কিন্তু পেছন থেকে ছুরি মারতে সে খুব পটু।
আমি তাকে কোনো সুযোগই দেব না রাজপুত্র। আমি কাল থেকে আমাদের দুই রাজ্যের পাহারাদের নতুন করে সাজাবো। আর তাছাড়া আমাদের মানুষের ভালোবাসা আমাদের সব থেকে বড় ঢাল। হেমরাজ্যের রাজপ্রাসাদে আরেকদিকে যোগু মোড়লের কক্ষ। যোগুবাবু বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছে। হঠাৎ জানালার বাইরে থেকে একটা অদ্ভুত লালচে ধোয়া ঘরের ভেতরে ঢুকতে শুরু করে। ও গো, ও হঠাৎ আমার এত ঘুম পাচ্ছে কেন গো? চারদিকটা কেমন যেন অন্ধকার মনে হচ্ছে, মাথাটা বড্ড ভারী হয়ে আসছে গো। জয়া, তুমি এমন ডুলে পড়ছো কেন? এখনই তো তুমি একদম ঠিক ছিলে। আর ঘরের ভেতরে এই অদ্ভুত ফুলের গন্ধ কোথা থেকে আসছে গো? জয়া কোনো উত্তর দিতে পারে না। সে গভীর ঘুমের ঘোরে যোগুবাবুর বিছানার পাশেই ঢলে পড়ে। যোগুবাবু ভয় পেয়ে জয়াকে ডাকার চেষ্টা করে। ঠিক তখনই সেই লালচে ধোঁয়াটা যোগুবাবুর সামনে একটি ছায়া মূর্তির আকার ধারণ করে। সেই ছায়া থেকে মহারানী রূপমঞ্জুরির কুটির গলার আওয়াজ ভেসে আসে। যোগু মোড়ল, সাধারণ এক দাদি, চারুলতার পালিত বাবা। জয়াকে ডাকিস না, সে এখন মায়া নিদ্রায় ঘুমোচ্ছে। এবার তোর পালা। কে রে তুই? তোর গলা তো ওই রাক্ষসীর রূপমঞ্জুরির মতোই লাগছে। তুই আমার ঘরে কি চাস? আমার জয়াকে তুই কি করেছিস? আমি জয়াকে কিচ্ছু করিনি রে বোকা দাদি। আমি তো এসেছি তোকে আমার সাথে রত্নগরে নিয়ে যেতে। চারুলতা আমার বাণিজ্যের পথ বন্ধ করে আমাকে ভিখারিনী বানাতে চায়। আমি আজ তোকে তুলে নিয়ে গিয়ে ওর চোখের জল দিয়ে আমার পা ধোবো। তুই মায়া করে আমাকে ভয় দেখাতে এসেছিস। তুই জানিস না, যোগু মোড়ল কখনো মৃত্যুকে ভয় পায় না রে। তুই আমার সারুর একটা পশমও ছিঁড়তে পারবি না। আমার মেয়ে তোকে এমন শাস্তি দেবে যে তুই সারা জীবন মনে রাখবি। যা যা এখান থেকে। তোর মেয়ে আমাকে শাস্তি দেবে? আজ রাতে তুই যখন রত্নগড়ের অন্ধকার সেলে বন্দী হবি, তখন দেখবো তোর মেয়ে দুটো রাজ্য বাঁচায় নাকি তোকে বাঁচায়। আয় আমার সাথে আয়। সেই লালচে ধোঁয়াটা যোগু মোড়লের সারা শরীর পেঁচিয়ে ধরতে শুরু করে। যোগুবাবু চিৎকার করার চেষ্টা করেন, কিন্তু তার গলা থেকে কোনো আওয়াজ বের হয় না। রূপমঞ্জুরির এই ভয়ঙ্কর মায়াজাল চারুলতার জীবনের সব থেকে বড় দুর্বল জায়গায় আঘাত হানে। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের পর্বটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ। মাথায় তার নীল ফিতা কিংড, চোখে ভরা আলো, ভালুক খরগোশ পাখিরা সব ডাকে বন্ধু চলো। চারুলতা চারুলতা গল্প বলে সারাদিন, ভালোবাসা মজার হাসি এই তার রুটিন চল।